সারা ইন্ডিয়া তো বটেই, সারা পৃথিবী একজন সঞ্জুকে চেনে, তিনি সঞ্জয় দত্ত। তার বাবাকেও সারা পৃথিবী চেনে, সুনীল দত্ত। সুনীল দত্ত তার সময় বিরাট নায়ক ছিলেন। কিন্তু আমাদের আজকের রূপকথার নায়ক হচ্ছে আরেকজন সঞ্জু, সঞ্জু স্যামসন। তার বাবা সুনীল দত্তর মতো বড় কেউ ছিলেন না, নায়ক ছিলেন না। কিন্তু যে কাজটা জীবনে করছেন, এই সঞ্জু স্যামসনকে আজকের এই রূপকথার নায়কে পরিণত করতে গিয়ে যে জেদ, যে সংগ্রাম দেখাচ্ছেন, তাতে আমার ধারণা সুনীল দত্ত বেঁচে থাকলে বলতেন যে, তুই বেটা সঞ্জু, আমার সঞ্জুর চেয়ে মনে হয় কম না, তোর বাপ অন্তত আমাকে ছাড়াই গেছে। এরকম একটা ডায়লগ আমরা সুনীল দত্তর কাছ থেকে পেতে পারতাম। তো আজকে আমরা স্যামসন বিশ্বনাথের এই জেদের গল্পটা শুনবো। গতকালকে রাতে ইডেনে সঞ্জু স্যামসন কি করছেন সেটা তো আপনারা জানেন। একটা রূপকথার জন্ম দিচ্ছেন, ক্লাসিক একটা ব্যাটিং করে রূপকথার জন্ম দিচ্ছেন। সেটা অলরেডি আমরা সবাই মুখস্থ হয়ে গেছে যে কালকে কিভাবে ইন্ডিয়াকে তরি পার করে দিচ্ছেন সুপারম্যানের মতো একটা ব্যাট করে। আমরা সঞ্জু স্যামসনের ছোটবেলার গল্প জানবো, মূলত স্যামসন বিশ্বনাথের গল্প জানবো, যাকে আমি বলতে চাই এ কালের সুনীল দত্ত। এই লোকটার গল্প শুনি। স্যামসন বিশ্বনাথ হচ্ছে কেরালার মানুষ, কেরালার মানুষ, এবং তার বাবা মৎস্যজীবী মানুষ। কেরালার অধিকাংশ মানুষ তো তাই। ওই সাগরে মাছ ধরা, কাঠের নৌকা করে যাওয়া, প্রায়টা বছরের প্রায়টা সময় সাগরে সাগরে থাকা, নারকেল গাছের তীরে এসে বসবাস করা, এ হ্যাভেন ইন ওয়ার্ল্ড। সেটা অবশ্য পর্যটকদের কাছে, কিন্তু যারা ওখানে থাকেন তাদের জীবনটা যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন। কারণ সমুদ্রের সঙ্গে, বৃষ্টির সঙ্গে, সুনামির সঙ্গে, কখনো কখনো দাঙ্গার সঙ্গে লড়াই করতে হয়। স্যামসন বিশ্বনাথের ছোটবেলায় তার বাবাকে ওই সংগ্রামটা করতে দেখছেন। স্যামসন বিশ্বনাথ পুলিশে চাকরি পেলেন, পুলিশ কনস্টেবল হিসেবে। তার পোস্টিং যখন দিল্লিতে, সেখানে তার দুটি ছেলের জন্ম হলো। দিল্লি পুলিশের একজন কনস্টেবল স্যামসন বিশ্বনাথের ঘরে। এখন দিল্লি পুলিশের একজন কনস্টেবলের দুটো ছেলে কত বড় স্বপ্ন দেখতে পারে? খুব বেশি কিছু না, ওই পুলিশ কলোনিতে থাকেন। স্যামসন বিশ্বনাথ নিজে আবার অ্যাথলেট, পুলিশের হয়ে ফুটবল খেলেন, পাশাপাশি সন্তোষ ট্রফিতে দিল্লি দলের হয়েও খেলছেন। একেবারে মিডিওকর না, মিডিওকর হলে সন্তোষ ট্রফিতে দিল্লি দলের হয়ে খেলা সম্ভব না। ফলে স্পোর্টসের প্রতি তার একটা প্যাশন ছোটবেলা থেকেই। কিন্তু দুটি ছেলে, সঞ্জু আর স্যালি, যখন বড় হয়ে উঠতেছে, খুব বেশি বড় হইতে দেন নাই, 4-5 বছর বয়স যখন, তখনই উনি ঠিক করলেন এই দুটোকে আমার ক্রিকেটার বানাতে হবে। এবং টপ লেভেল ক্রিকেটার, ক্রিকেটার মানে শুধু ক্রিকেট খেলবি ওইটাতে হবে না। তো উনি ওখানে ক্রিকেটার বানানোর জন্য স্থানীয় একাডেমিতে দিলেন, প্র্যাকটিস করতেছে। কিন্তু বারবার দেখতেছেন কি, ওই যে একেবারে ছোটবেলার বয়সভিত্তিক যে দল নির্বাচন প্রক্রিয়া, এইগুলোতে ওরা দুই ভাই কেউ টিকতেছে না। তো সেই জায়গাটায় একটা ব্যাপার ওনার মাথার ভিতরে, দুটো জিনিসই কাজ করলো। এক হচ্ছে দিল্লির যে প্রতিযোগিতা, এখানে একটু কঠিন। 2 নম্বর হচ্ছে উনি একটা সাক্ষাৎকারে বলতেছিলেন যে দিল্লিতে ক্রিকেট খেলে কাদের বাচ্চা? আইপিএস অফিসারদের বাচ্চা, বড় বড় কর্মকর্তাদের বাচ্চা, শিল্পপতিদের বাচ্চা, তাই তো? দিল্লি তো রাজধানী। আপনি নয়া দিল্লি বাদ দিয়েও যদি ভাবেন, তাহলে তো আসলে টোটাল ইন্ডিয়ার কেন্দ্র। ওখানে তো বড় লোকেরা, বড় বড় পাওয়ারফুল লোকেরা। ফলে তাদের বাচ্চারা একটু ফেভার পাবে, এটাই স্বাভাবিক। ওখানে কোথায় সেই কেরালার সমুদ্র পাড় থেকে আসা, নারকেলবন থেকে আসা একটা পুলিশ কনস্টেবলের ছেলে, তারা খুব একটা পাত্তা পাওয়ার কথা না। ফলে স্যামসন বিশ্বনাথ একটা সিদ্ধান্ত নিলেন যে না, পুলিশের চাকরি আর করবো না। তখন ওনার চাকরির দিব্যি আছে। উনি ভলান্টিয়ারি রিটায়ারমেন্টে চলে গেলেন, চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেরালায় বাবার ওখানে চলে গেলেন। বাবার ওই ভাঙা একটা কাঠের ঘর, ওই ঘরে গিয়েই উঠলেন। দেখেন, দিল্লি পুলিশের কনস্টেবল যদি প্রপার রিটায়ারমেন্টে যেতেন, বেশ ভালো অঙ্কের টাকা পেতেন। ইন্ডিয়াতে কিন্তু এইসব সরকারি চাকরিতে ভালো অঙ্কের টাকা আছে। যদিও বেতন খুব মারাত্মক না, কিন্তু রেশন টেশন মিলে একটা ভালো লাইফ লিভ করা যায়। মানে মিডল ক্লাস লাইফে তেমন কোনো আফসোস থাকে না। কিন্তু এই লোকটা তার ওই প্যাশন, ছেলেদের নিয়ে স্বপ্ন, এটার জন্য দুটোরই বিসর্জন দিল। মিডল ক্লাস ওই যে স্বচ্ছন্দ জীবন, এটাও বিসর্জন দিল। আবার ওই যে পেনশনের পরে এককালীন একটা বড় অঙ্কের টাকা, মাসে মাসের টাকা, ওটাকেও কার্যত স্যাক্রিফাইস করতে হলো। কারণ আপনি যদি স্বেচ্ছা অবসরে যান, তাহলে আপনি বা প্রাপ্তবয়স্ক অবসরে গেলে যা যা সুবিধা পেতেন তা পাবেন না। ফলে প্রায় নিঃস্ব অবস্থায়, প্রায় শূন্য হাতে স্যামসন বিশ্বনাথ কেরালায় গিয়ে হাজির হলেন, বাবার বাড়িতে গিয়ে হাজির হলেন। ওখানে গিয়ে ওনার একমাত্র ধ্যান জ্ঞান হলো এই দুটো ছেলেকে ক্রিকেটার বানানো। এই দুটো ছেলেকে ওখানে ভর্তি করলেন একটা স্কুলে।
ওই যে জায়গাটায় ওদের বাড়ি, ওখান থেকে নিকটতম যে শহর সেটারও দূরত্ব 25 কিলোমিটার। ভোরবেলায় দুই ছেলে স্কুল ড্রেসের সঙ্গে স্কুল ব্যাগ এবং এই কিট ব্যাগ, যতটুকু দামি সম্ভব একটা কিট ব্যাগ যার মধ্যে একটা ব্যাট আছে, একটা প্যাড আছে, অমুক তমুক, এগুলো নিয়ে তারা দুজন ওই 25 কিলোমিটারে রওনা দিত, সঙ্গে তার বাবা, জেদি বাবা। ওই বৃষ্টি হচ্ছে, কেরালায় সারা বছর বৃষ্টি হতেই থাকে প্রায়। ওই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, কখনো তুমুল, এর মধ্যেই ওই তিনজনে চলতেছে। কারণ কি, ওখানে গিয়ে স্কুল শেষ করে ওই একই পোশাকে তারা চলে যাবে একাডেমিতে। বিজু জর্জ নামে এক ভদ্রলোক, উনি ক্রিকেট কোচ, ওনার একটা একাডেমি আছে ওখানকার মেডিকেল কলেজের মাঠে। ওই মেডিকেল কলেজের মাঠে দুই ভাই চলে যাবে, ওখানে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে ওদের সারা দিনের রীতি। সঞ্জু পরে স্মৃতিচারণ করছে যে দিল্লিতে থাকতে ওদের একটা ব্যাপার ছিল যে ওরা বাচ্চাদের সঙ্গে খেলতো, ওর বাবা নিয়ে যেতেন, যদি কেউ আউট হয়ে যেত সঙ্গে সঙ্গে তাকে কলোনিতে ফিরে যেতে হতো, আর খেলার সুযোগ নাই, যাতে আউট না হয়ে খেলতে থাকে। এখানে এসে যখন মেডিকেল কলেজ মাঠে এই কোচের সঙ্গে কাজ শুরু করলো, এই কোচ দেখলেন যে এই ছেলেটার ভিতরে একটা, ওই যে দিল্লিতে থাকতে ওর বাবা মূলত ওর ক্রিকেটটা শিখাতেন, ওর বাবা ক্রিকেটটা বুঝতেন খুব ভালো। তো দিল্লিতে থাকতে ওর মূল ব্যাপারটা ছিল সোজা ব্যাটে খেলা, ভিড় মধ্যে খেলা, আউট হওয়া যাবে না, আউট হলে তো বাড়ি পাঠায় দেবে। কিন্তু বিজু জর্জ দেখলেন যে ওরা তো প্রথাগত ব্যাটিং দুভাই খুব ভালো পারে, সঙ্গে সঞ্জুর ভিতরে একটা ক্রিস্পি ব্যাপার আছে। সঞ্জু চাইলে এই প্রথাগত শট দিয়ে, একদম ব্যাকরণসম্মত শট দিয়ে খুব পাওয়ার হিট করতে পারে, পাওয়ার জেনারেট করতে পারে, এবং মাঠের উইকেটের যে কোনো জায়গা থেকে সে বল বের করে দিতে পারে। ফলে সঞ্জুকে উনি শুধু টেম্পারমেন্টওয়ালা একজন ক্লাসি ব্যাটসম্যান হিসাবে, ক্লাসি তো বটেই, একজন ধৈর্যশীল ব্যাটসম্যান হিসাবে দেখতে চাইলেন না। উনি ওকে শেখালেন যে না, তুমি হিট করো, উইকেটের চারিপাশ থেকে হিট করো, তোমার বেসিকটা নষ্ট না করে হিট করো। এবং সে সময় রাতারাতি ওই লেভেলে কেরালায় একটা বড় তারকা হয়ে গেল সঞ্জু। তখনও সঞ্জুর বয়স 12-13। দেখেন, এই তারকা হচ্ছে সঞ্জু আস্তে আস্তে। কিন্তু ওদিকে স্যামসন বিশ্বনাথের অবস্থাটা দেখেন, তার তখন কোনো কাজ নেই, সে তখন ওই বাবার ওখানেই থাকে, ওই মাছের কিছু ব্যবসা ট্যাবসা দেখাশোনা করেন, আয় তেমন নাই, কিন্তু ছেলেদের জন্য যাচ্ছে তাই রকমের জেদ দেখাচ্ছেন এবং পরিশ্রম করতেছেন। কীরকম একটু জাস্ট ভাবেন যে ওই যে 25 কিলোমিটারের জার্নি, কেরালার বৃষ্টি, রোজ দিন এটা সম্ভব হয় না। দেখা যায় আজকে তুমুল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, তাহলে কি সঞ্জু আর স্যালির প্র্যাকটিস বন্ধ থাকবে? মোটেও না। বাড়ির উঠোনে একটা চিলতে জায়গায় নিজে হাতে করে উইকেট বানায় ফেললেন, ওখানে প্র্যাকটিস করবা। যেদিন বৃষ্টি বেশি থাকবে, ছাউনি কই, ছাউনি তো নাই, বৃষ্টিতে ভিজে প্র্যাকটিস করো না রে বাবা, তোমার তো ওই ভেজা বলও খেলতে হবে কোনো না কোনো সময়। তুমি ভিন্ন ভিন্ন ওয়েদারে মানায় নাও, তোমার যাতে হুট করে ভিন্ন ওয়েদারে গেলে জ্বর না আসে, সেটাও তো একটা ব্যাপার। ঝড় বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করতে থাকো। উনি বল করতেছেন, সমানে বল করে যাচ্ছেন, উনি প্রপারলি বল করতে পারতেন না, পরে মজা করে বলতেন যে আমি ছুটতাম। ইভেন সঞ্জুর দাদা, যিনি ওই যে মৎস্যজীবী ছিলেন, মাঝে মাঝে তিনিও বল করতেন। এসে তিনি ক্রিকেট খেলাটা বুঝতেন না, পরে বা এখনো বোঝেন না। তিনি পরে বলছেন যে আমি জানি না ওরা কি খেলে, এটা বিশ্বনাথ যেটা খেলতো ওটা বুঝতাম, ওটা ফুটবল, ওটা আমরাও খেলছি ছোটবেলায়, কিন্তু সঞ্জু আর স্যালি কি খেলে এটা বুঝি না। আমার মাঝে মাঝে বলে বল ছুড়ে দাও বলতো ছোটবেলায়। তো ওইভাবে চলতেছে ওখানে। এরপরে পাকা রাস্তা আছে বাড়ির সামনে, ওখানে গিয়ে প্র্যাকটিস করো। ওখানে কর্কশিট বিছায় বলটা ভিজায়, বলটা ভিজানো লাগে না কেরালায়, এমনিই ভিজে যায় সারাক্ষণ। ওখানে প্র্যাকটিস করো, কেন? জোরে বল খেলতে হবে। এরপরে মাঝে মাঝে এমন হতো যে টানা বৃষ্টির মৌসুম, কেরালার যখন বৃষ্টির মৌসুম, প্রচণ্ড বৃষ্টির মৌসুম, তখন আসলে ঘর থেকে বেরোনোর উপায় থাকে না। উনরা কি করতেন, চেন্নাইতে চলে যেতেন। দুই ছেলে আর বাপ মিলে গিয়ে কোনো একটা সস্তা হোটেলে একটা খুপড়ি রুম ভাড়া করে 1 মাস 1.5 মাস ওখানে থাকতেছেন। কেন? কোনো একটা মাঠে গিয়ে প্র্যাকটিস করবে দুই ছেলে। কত বড় পাগল আপনি জাস্ট চিন্তা করেন। কোনো আউটপুট পাবে কিনা কেউ জানে না। এই দুই ছেলের পিছনে উনি পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, জীবনে যা কিছু আছে ইনভেস্ট করতেছেন, খেয়ে না খেয়ে তাদের নিয়ে কখনো চেন্নাই, কখনো ওই কেরালায়, এই জায়গায় ওই জায়গায় ছুটাছুটি করতেছেন। সঞ্জু পরে বলে যে মনে হতো যে পুরো ইন্ডিয়াটাই আমার নেট, পুরো সাউথটাই আমার নেট। যে জায়গায় শুকনো জায়গা পাইতো বাবা বলতো প্র্যাকটিস শুরু কর। মানে কোনো জায়গার ঠিক ঠিকানা নাই, কখনো পাকা রাস্তা, কখনো বাড়ির উঠোন, কখনো ওই মেডিকেল কলেজের কোচিং সেন্টার, কখনো চেন্নাই। যে জায়গায় শুকনো জায়গা মেলে
কেরালা তো খুব ক্রিকেটের জন্য বিখ্যাত জায়গা না, কেরালা থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটারই আসছেন সঞ্জুর আগে জনা দুয়েক। তারপরেও কেরালাতে সঞ্জুর নাম ডাক বা পুরো দক্ষিণ জুড়ে সঞ্জুর নাম ডাক ছড়ায় পড়তে সময় লাগলো না। আন্ডার 13-এই সে কেরালা দলে ডাক পেয়ে গেল, এবং আন্ডার 13 যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওই পর্যায়ে সে রাহুল দ্রাবিড়ের দৃষ্টি আকর্ষণ করে ফেলল। সেই থেকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার বন্ডিংটা এখনো দুর্দান্ত বন্ডিং। তার রাহুল স্যার হচ্ছে তার বলা যায় মূল মেন্টর, জীবন দর্শন তৈরি করে দেওয়ার মানুষটা, সবকিছু। কিন্তু ওই যে রাহুল দ্রাবিড়ের শিষ্য হওয়ার একবার একটা বিপদ আছে। এত ঋষি মানুষ যে ওনার কোনো শিষ্য প্রিভিলেজড হোক এটা উনিও চান না। একদিকে বাবা ওরকম জেদি আদর্শবাদী, আর একদিকে তার মেন্টর হচ্ছে ওরকম আদর্শবাদী একজন মানুষ। এটা সঞ্জুরের শুরুর দিকে একটু বিপদে ফেলছিল, কারণ আন্ডার 19 জাতীয় দলে সে ডাক পেল, কিন্তু আন্ডার 19 এশিয়া কাপে ভালো না করায় তাকে বিশ্বকাপ দলে নেওয়া হলো না। সে সময় কিন্তু পুরো ইন্ডিয়া জুড়ে সমালোচনা হয়েছিল যে সঞ্জুর মতো ব্যাটসম্যান বিশ্বকাপে কেন যাবে না, জাস্ট রাহুল দ্রাবিড় একটু টোকা দিলেই হয়ে যায়। কিন্তু রাহুল দ্রাবিড়ও টোকা দিবেন না, স্যামসন বিশ্বনাথ এই নিয়ে কথা বলবে না, কারণ ওই যে দুজন আদর্শবাদী মানুষ, যা করা তোমার নিজের যোগ্যতায় করতে হবে। এবং সঞ্জু সেই যোগ্যতাটা তো দেখালো। দেখেন আইপিএল দলে ডাক পেলো তখন বোধহয় মাত্র বয়স 18। আইপিএল দলে যতদিনে ডাক পেল ততদিনে ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিটে সে মোটামুটি পটেনশিয়াল তারকা হিসাবে বেশ খ্যাত হয়ে গেছে। একের পর এক কোচবিহার ট্রফি, মুশতাক আলী, তারপরে বিজয় হাজারে, ইভেন রঞ্জিতেও ভালো করা শুরু করলো। রঞ্জিতে সে কিন্তু সি থেকে শুরু করছে, রঞ্জি সি খেলছে, বি খেলছে, পরে রঞ্জি খেলছে, অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় আসে। কিন্তু মূলত উত্থানটা হলো আইপিএলে। আইপিএলে সম্ভবত আমি কোথায় দেখতেছিলাম এটা, আর এই মুহূর্তে এই কন্টেন্ট করার আগে ইয়েটা বের করতে পারি নাই, সম্ভবত জাতীয় দলে ঢোকার আগে আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে একজন সঞ্জু। সঞ্জু আইপিএলের সুপারস্টার, এবং অনেকে বলেন যে প্রথম আইপিএল সুপারস্টার যে ইন্টারন্যাশনাল লেভেলে এসে নিজেরে প্রুভ করছে। সঞ্জু যখন আইপিএল হয়ে ইন্টারন্যাশনালে আসলো তখন কিন্তু সঞ্জুরে নিয়ে আর কারো কোনো সন্দেহ নাই। মানে এমনিতে এই যুগের ব্যাটসম্যানদের যেটা হয়, যারা টি20 ব্যাটসম্যান, এদের তো আমরা একটু এটা মূল্যায়নটা কম করি না, যে না এরা আগের যুগের অত সুন্দর শট করতে পারে না, এদের শট লিমিটেড, এরা মূলত ওই স্কোয়ারের উপর দিয়ে গায়ের জোর দিয়ে খেলে, এবং সেটা উইকেটের সুবিধা নিয়ে, উইকেটে বল মুভ টুপ করে না ওই সুবিধা নিয়ে। সঞ্জু ওই প্রজাতির ব্যাটসম্যান না। সঞ্জু কঠিনতম উইকেটে তার ওই ক্লাসি ব্যাটিংটা, ফ্ল্যাময়েন্ট ব্যাটিংটা করতে পারে, কারণ তার ব্যাটিংটা মূলত ব্যাকরণ সম্মত। সে প্রপার শট করে, সবসময় প্রপার শট করে, এটা সঞ্জুকে বাকি সব এই যুগের টি20 তারকাদের থেকে ভিন্ন করছে। এবং সেটা যে কত কার্যকর সেটা তার প্রথম সিজনে 2024-এ সম্ভবত সে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে সেঞ্চুরি করলো ইন্টারন্যাশনাল ম্যাচে। এইটা মানে কল্পনাতীত একটা ব্যাপার ছিল। তখন সঞ্জু তো সবকিছু নিশ্চিত, আইপিএল সুপারস্টার, ইন্টারন্যাশনালে এসে পরপর 3টা ম্যাচে সেঞ্চুরি, ওরকম ক্লাসি ব্যাটিং। সঞ্জুকে নিয়ে তখন বরং আলোচনাটা এরকম যে সঞ্জু কবে ওয়ানডেতে সেটেল হবে, কবে টেস্টেও সেটেল হবে, কারণ ওর ব্যাটিংয়ের ঘরানাটা তো খুব ক্লাসি, ও তো অল ফরম্যাট ক্রিকেটার হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য দেখেন 2025 সালে সে খুব অনিয়মিত হয়ে পড়লো, মানে রান পায় না, প্রায় পায় না, ফলে জাতীয় দল থেকে ছিটকেও গেল। আবার এই 26 বিশ্বকাপের আগে আগে একটু ফর্মে আসলো, এসে জাতীয় দলে আসলো। এবার স্টার্টিং 11-এ এই বিশ্বকাপে নিশ্চিত ছিল না, 2টো ম্যাচ মনে হয় খেললো এই গতকালকের আগে, খেললো আবার বাদ পড়লো, ব্যর্থ হলো, বাদ পড়লো। মানে সঞ্জুর ভবিষ্যৎটাই অনিশ্চিত হয়ে যাচ্ছিল। আর একটা বড় সমস্যা ছিল, ও তো কিপার ব্যাটসম্যান, ওর সময় যারা কিপার ব্যাটসম্যান ওদিকে যদি আপনি দেখেন তাহলে ঋষভ পান্ত একটা বড় ফিগার হয়ে উঠছে, এদিকে কেএল রাহুল সহ অনেকেই আছে জায়গাটা ধরে রাখার জন্য, ফলে সঞ্জু জায়গাটা সিমেন্ট করতে অন্য যে কারোর চেয়ে কষ্ট হচ্ছিল। এরকম একটা অবস্থায় সঞ্জুর হতাশ হয়ে পড়ার কথা, কিন্তু সঞ্জু তো হতাশ হওয়ার জন্য জন্মায় নাই, কারণ তার বাবা তো সুনীল দত্তর চেয়ে বড় নায়ক স্যামসন বিশ্বনাথ। সে তো ওই জেদটা তার ভিতরে ঢুকায় দিছে যে তোমাকে পারতে হবে, ইউ হ্যাভ টু উইন, নতুবা বাড়ি ফিরে যাও, কলোনিতে ফিরে যাও, তুমি যদি না পারো তোমার কোনো সেকেন্ড চান্স নাই। এই জিনিসটা কেন যেন কালকে সঞ্জুর উপরে ভর করলো। সে কালকে যখন গেল, আপনি জাস্ট চিন্তা করেন, যদি সঞ্জু ওই ইনিংসটা খেলতে না পারে, 50 পর্যন্ত সে এক রকমের তাণ্ডব দেখালো,
তারপর 50 পরে মনে হলো যে একটু চোখ বুঝলো, নিজের নতুন করে ভাবালো যে না 50 না, আমাকে ম্যাচ শেষ করতে হবে, আমি না পারলে বাড়ি ফিরে যাব। ও না পারলে ইন্ডিয়াকে তখন বাড়ি ফিরে যেতে হবে, ইন্ডিয়ার হোম সয়েলে বিশ্বকাপ হচ্ছে, ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পা ফসকে যেত তাহলে ইন্ডিয়াকে বাড়ি ফিরে যেতে হতো। সঞ্জু তখন ব্যাট করতেছে শুধু নিজের বাড়ি ফেরার ভয় নিয়ে না, নিজের বাড়ি ফেরা ঠেকানোর জন্য না, পুরো ইন্ডিয়ার বাড়ি ফেরা ঠেকানোর জন্য। এবং সেই জিনিসটা শেষ পর্যন্ত করে মাঠ ছাড়লো। এবং আমি নিশ্চিত যে এই জিনিসটা পৃথিবীতে দুজন মানুষকে অত্যন্ত তৃপ্তি দেবে, এই স্যামসন বিশ্বনাথ এবং রাহুল দ্রাবিড়। তারা দুজন এই ছেলেটার মধ্যে যে মন্ত্র ছড়াতে চেয়েছেন, স্যামসন বিশ্বনাথ ওই জেদটা ছড়াতে চেয়েছেন যে বাড়ি ফেরা যাবে না, তোমার জিতে আসতে হবে। আর রাহুল দ্রাবিড় যেটা ছড়াতে চাচ্ছেন যে প্রিভিলেজড হওয়ার দরকার নেই, কোনো কিছুতে তোমার ওই যে গ্যারান্টেড হওয়ার দরকার নেই, তোমাকে পারফর্ম করতে হবে, পারফর্ম করতে হবে, পারফর্ম করতে হবে। তারপরে ফলস স্রষ্টার হাতে, এই যে দুই মন্ত্র তাকে দুজন গুরু শিখাইছে, এটার একটা সর্বোচ্চ প্রয়োগ কালকে করে আসছে। সে যখন কালকে ইনিংস খেলে দল জিতায় মাঠ ছাড়তেছে, গিয়ে অধিনায়ক সূর্য কুমার যাদব মাথা থেকে টুপি খুলে তারে স্যালুট করছে। এটা বলে দেয় যে সঞ্জু একটা অন্য উচ্চতায় নিয়ে গেল ইন্ডিয়াকে। হ্যাঁ, সঞ্জুর হয়তো নিজের জায়গা সিমেন্ট করতে আরো অনেক পরীক্ষা দিতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। স্টিল স্টিল সঞ্জু অন্তত প্রমাণ করলো যে সে তার গুরুদের মন্ত্র একটুও ভোলেনি, এটা সে ভোলে না। সঞ্জুর জন্য অনেক ভালোবাসা, সঞ্জুকে নিয়ে সঞ্জু 2 সিনেমাটা সঞ্জুকে নিয়ে হোক। রাজকুমার হিরানি আর বিধু বিনোদ চোপড়ার প্রতি আমার অনুরোধ, আপনারা দুজন আবার এখন, আপনাদের পার্টনারশিপটা ভেঙে যাওয়া, আমরা খুব বিপদে আছি, ভালো ভালো ছবি পাচ্ছি না, আপনারা দুজন এক হয়ে প্রথম আরেকটা সঞ্জু বানায় ফেলেন। এবার সঞ্জু 2, কিন্তু এবার আর নায়ক সুনীল দত্তর ছেলে না, এবার নায়ক স্যামসন বিশ্বনাথের ছেলে। যা কিডিং, সঞ্জুরে নিয়ে ছবি বানানোর অনেক সময় হবে, রাজকুমার হিরানি অনেক দিন বেঁচে থাকবেন, পরে আমরা সঞ্জু সিনেমাটার অপেক্ষায় থাকলাম, তার আগে আরো অনেক বীরত্ব হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।